উনি অ্যাকচুয়ালি পারেন না। উনি একটা ক্যাবিনেটের অংশ হবেন যখন একটা যুদ্ধ অবস্থা বিরাজ করবে, তখন উনি তার মত দিতে পারবেন। বাট এটা তো যুদ্ধ অবস্থা না। এই সময় উনি বলতেছেন যে উনি অভিভাবকহীন। মানে হচ্ছে তিনি প্রফেসর ইউনূসকে অভিভাবক হিসেবে স্বীকার করতেছেন না, এবং এটাও আবার ফার্দার কনফার্ম করে যে উনি সার্জিস সাজিব ভুঁইয়াদেরকে বলেছিলেন যে প্রফেসর ইউনূস একজন কনভিক্টেড, তাকে ইয়ানা মানানোর জন্য, এবং বুকের পাথর চাপা দিয়ে। তার এই কথাটাই বোঝাচ্ছে এই বুকে এখনো পাথর চাপা দেওয়া আছে। উনি নিজেকে হালকা করেন নাই। অনেকে অনেক রকমের আশঙ্কা করছেন, যদিও আমি কোনো আশঙ্কা করি না, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর যে অবস্থা আমি জানি, তাদের যে মানসিক অবস্থা জানি, তারা এই মানে অন্যরকম কোনো অঘটনের দিকে যাবে বলে আমার মনে হয় না। তবে প্রথমেই দর্শকদেরকে দুটি বিষয় আমি একটু বলতে চাই। অনেক গালাগালি শুনছি, অনেক গাইলেছেন, মানে বট বাহিনী এবং জেনারেল ওয়াকার নিযুক্ত বাহিনী। গত 23শে মার্চে আমি একটি পোস্ট করেছিলাম জরুরি অবস্থা জারির পায়তারা। 24শে মার্চ সকালে সব সেনা কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন জেনারেল ওয়াকার। এটা নিয়ে এক গাদা গেছে, হাই ভাই কি বললেন, হ্যাঁ। তখন থেকেই কিছু বিষয় পাকানো শুরু হয়েছিল, যেগুলো আপনারা ক্রমশ দেখছেন আস্তে আস্তে ম্যাচিউর হতে যাচ্ছে। এবং গত পরশুদিন আমি আরেকটি পোস্ট দিয়েছিলাম আমার ফেসবুকে, বেশ রাতের বেলা একটা পোস্ট দিয়েছিলাম, যেখানে আমি লিখেছিলাম এই পোস্টটা 19শে মে রাত রাত না দুপুরেই, অর্থাৎ বাংলাদেশে 20শে মেতে আমি দিয়েছিলাম, কি কথা তাহার সাথে মধ্যরাতে সেনাপ্রধানের বাসায় এই মুহূর্তে জরুরি মিটিং হচ্ছে, প্রায় 40টি গাড়িতে এসেছেন জেনারেল, ব্রিগেডিয়ার এবং কর্নেল মহোদয়গণ, কি কথা তাহার সাথে মধ্যরাতে, দেশ রক্ষা না ভক্ষণ। তো এটা নিয়েও দেখি যে ভাই বট বাহিনী এবং তার অনুগত বাহিনী ঝাঁপায় পড়ছে। এবং আজকের যে সেনাপ্রধানের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে কিন্তু এই প্রসঙ্গটা আসছে, এবং সেনাপ্রধান বলেছেন যে তাকে সরকার জিজ্ঞেস করেছিল তিনি বৈঠক করেছেন কিনা, তিনি এর জবাবে বলেছেন যে তার সে এখতিয়ার আছে যে কোনো সময় সভা ডাকার বা বৈঠক করার। তো যাই হোক, খামাখা গাইডলাইন লাভ নাই ভাই, প্রতিটা বিষয় অনেকভাবে চেক করে উপস্থাপন করা হয়। এবং প্রথমেই বলে রাখি, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আমাদের কোন রকমের কোন বিরোধিতা বা আপত্তি বা সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করার কোন ইন্টেনশন আমার তো নাই, আমার মনে হয় না কারোরই আছে। আমাদের বক্তব্য হচ্ছে কিছু সংখ্যক কর্মকর্তা এবং বিশেষত হাসিনার দ্বারা পরিপুষ্ট কিছু কর্মকর্তা, যারা এখন পর্যন্ত নানা রকম গেম খেলে যাচ্ছে, নানা রকমের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। তো মোস্তাফিজ ভাই, আমি আপনার কাছে চলে যাই। আজকে যে বক্তব্য আপনি তো পড়েছেন, দেখেছেন, মানে যা কিছু আপনার আপনার পর্যবেক্ষণটা কি? সেনাপ্রধানকে আজকে অনেক বেশি অ্যাগ্রেসিভ মনে হলো আর কি, মানে এতটা অ্যাগ্রেসিভ কিন্তু তার যে আচরণ বা তার সম্পর্কে আমরা যতটুকু জানি, এটা ঠিক যায় না তার সাথে আর কি। তো আপনি আপনার বিশ্লেষণ কি একজন মানে সেনা কর্মকর্তা হিসেবে আপনি কিভাবে দেখেন এই বিষয়টাকে, শুনি আপনার কাছ থেকে। ধন্যবাদ। প্রথমে আমি বলি যে আপনার মনে আছে যে রাওয়াতে একটা ভাষণ দিয়েছিলেন, হ্যাঁ, 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 হ্যাঁ। এবং ওই দিনও তিনি উত্তেজিত ছিলেন, এবং সামসর্ট তার কন্ট্রোল ছিল না, মানে নিজের উপর এরকম একটা। সেম জিনিসটা আমি যারা অংশগ্রহণ করেছে তাদের কয়েকজনের সাথে কথা বললাম, সেম জিনিসটা দেখা গেছে এটার মধ্যে। আচ্ছা, প্রথমে আমি বলি সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাকচুয়ালি আমি নাম্বার অফ প্লেস থেকে প্রথমে একটা যখন পেলাম, একটা ভার্সন পেলাম যে এই জিনিসগুলো আলোচনা করেছে, আমি মেনুতে দেখে বলছিলাম না না এরকম হইতে পারে না, এটা নিশ্চয়ই কেউ আমাকে খাওয়ানোর চেষ্টা করতেছে এই ইনফরমেশন গুলা। হ্যাঁ, কারণ আমার ক্ষেত্রে প্রায়ই হয় যে আমাকে অনেক সময় অনেক লোক রং ইনফরমেশন দেয়, দেন আস্তে আস্তে জাস্ট ছয়টা সোর্স থেকে কনফার্ম হলো যে একটু ভিন্ন ভার্সনের, বাট জিনিসটা হচ্ছে সেম। এবং আমি সবকিছু মিলিয়ে বলবো দিস ইজ আউটরেজিয়াস। একজন সেনাপ্রধান হিসাবে আমি আমার 28 বছর চাকরি জীবনে সেনাপ্রধান, জিওসি বা এদের কাউকে অ্যাড্রেসে সরকার সম্বন্ধে এই ধরনের এবং এইভাবে মন্তব্য করতে আমি কখনো দেখিনি। স্ট্রেট আমি বলবো এটা একটা দেশদ্রোহিতার সামূল্য, যে সরকার যে সমস্ত কথা বলছে এবং যে জিনিসগুলা তার জুরিসডিকশনের বাইরে। এখন আসি, প্রথমে হচ্ছে উনি ওই যেটা আমি বডি ল্যাঙ্গুয়েজটা একটু করি। যখনই উনি কোনো মানে যখন উনি বিরক্ত হন, তখনই দেখা যাচ্ছে যে উনি আউট অফ দ্য লাইন কোনো কিছু বলেন। এবং আমরা সবাই এতদিনে বিভিন্ন স্তরে স্তরে কয়েকবার আমরা জেনেছি উনার সাথে যে শেখ হাসিনা, তারেক সিদ্দিকী বা ভারতের সেনাপ্রধানের সাথে এবং উনি মডারেট আওয়ামী লীগ করতে চেয়েছেন। তারপরে ফাইনালি শেখ হাসিনা, সরি, প্রফেসর ইউনূসকে বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ না করার জন্য। এবং যতবারই উনি এক্সপোজ হয়েছেন, হ্যাঁ, এটা কিন্তু একটা খুব স্বাভাবিক জিনিস, যে কোনো মানুষ এটা বুঝতে পারবে যে এরকম একটা সময় যদি উনি এই কথাটা বলেন, তাহলে পাবলিকের কাছে উনার ইনার সেলফটা এক্সপোজ হয়ে যাবে।
এবং এক্সপোজ হয়ে যাওয়াটা উনি পছন্দ করবেন না অবশ্যই। এবং এই কারণেই উনি যে আবার এই কথাগুলা যে উত্তেজিত হওয়ার কারণ হচ্ছে উনি নিজেই বুঝতে পারছেন যে উনি নিজেকে এক্সপোজ করে দিচ্ছেন। এইজন্য এটা ফ্রাস্ট্রেশন থেকে এসছে, এটা আমার অ্যাসেসমেন্ট। এখন আমি বলি ১ম এই যে জিনিসটা আমার কাছে যে গুরুত্বপূর্ণ যে হেডিং গুলা আমি একটু বলি। ১ম এ উনি বলেছেন যে উনার কোন পলিটিক্যাল আ অভিভাবক নাই গত ৯ মাস ধরে। তার মানে এটার মানে কি? ৯ মাস আগে পলিটিক্যাল অভিভাবক ছিল। এটার সুরে আমি আবার বলেছেন যে, আমরা এখন পলিটিক্যাল অভিভাবক চাই এবং আমি চাই দ্রুত নির্বাচন এবং আ এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হইতে পরবর্তীতে একটা অফিসারের কোয়েশ্চেন অ্যান্সারে বলছে ইনশাআল্লাহ আপনারা ওই ১লা জানুয়ারির মধ্যে নাকি নতুন সরকার পাবো, এই ধরনের একটা কথা বলেছেন। আমার কথা হচ্ছে একজন সেনাপ্রধান হিসেবে উনি জুরিসডিকশন রাখেন না যে মানে কখন নির্বাচন হবে না হবে। ইট ইস নট উইদিন হিজ রাইট, উইদিন হিজ জুরিসডিকশন। হি ইজ ভায়োলেটিং মিলিটারি ল। এমবিএমএল এবং দেশের আইন, একজন দেশের কর্মচারী হিসাবে উনার আ আ ইয়া কি বলে স্ট্যাটাসে হচ্ছে বাংলাদেশের এটা কি বলে প্রটোকলে উনি হচ্ছে ১২ নম্বর। ১২ নম্বর। সেই ১২ নম্বর মানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী পজিশন হচ্ছে 12 12 এখানে উনি অ্যাকচুয়ালি পারেন না। উনি একটা ক্যাবিনেটের অংশ হবেন যখন একটা যুদ্ধ অবস্থা বিরাজ করবে, তখন উনি তার মত দিতে পারবেন। বাট এটা তো যুদ্ধ অবস্থা না। এই সময় উনি বলতেছেন যে উনি অভিভাবকহীন, মানে হচ্ছে তিনি প্রফেসর ইউনূসকে অভিভাবক হিসেবে স্বীকার করতেছেন না এবং এটাও আবার ফার্দার কনফার্ম করে যে উনি সাজিব ভুঁইয়াদেরকে বলেছিলেন যে প্রফেসর ইউনূস একজন কনভিক্টেড, তাকে ইয়ানা মারানোর জন্য এবং বুকের পাথর চাপা দিয়ে। তার এই কথাটাই বোঝাচ্ছে এই বুকে এখনো পাথর চাপা দেওয়া আছে। উনি নিজেকে হালকা করেন নাই। নেক্সট হচ্ছে দ্রুত ইলেকশন চাই। আমি লিস্ট দেখে বলতেছি। ও আচ্ছা, ফার্স্ট হচ্ছে উনি প্রথম ১৫ মিনিট মোস্তাফিজ ভাই, আমি জাস্ট আমার হাতে যে কাগজটা আছে আমি জাস্ট হাইলাইটেড কয়েকটা পয়েন্ট একটু বলি, আমাদের আলোচনার সুবিধা হবে। ওকে, ওকে। তিনি বর্তমান পরিস্থিতিকে, দেশের সার্বিক পরিস্থিতিকে অরাজক পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে সময়ের সাথে সাথে পরিস্থিতির আরো অবনতি হচ্ছে। তিনি বলেন যে আইন শৃঙ্খলা বাহিনী, বেসামরিক প্রশাসন সহ সকল সংস্থা ভেঙে পড়েছে, পুনর্গঠিত হতে পারছে না, শুধুমাত্র সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত টিকে আছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি মাঠে গত প্রায় ৬ মাসের বেশি। এই অরাজক পরিস্থিতি সেনাপ্রধান যদি ঘোষণা করেন, এর দায় কার ঘাড়ে এসে বর্তায়? কি মনে করেন আপনি? ফার্স্টে আমি বলি যে আমার চাকরির লাইফে আমি এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাই নাই। সো ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছাড়াই আমরা যখনই দায়িত্ব পালন করেছি, সেনাবাহিনী যখন গ্রাউন্ডে ছিল তখন এমনিই আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ গ্রাউন্ডে আছে। কারণটা কি? এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে গ্রাউন্ডে আছে থেকে উনি যেটা করতেছে, কেউ গিয়া মব গিয়া আওয়ামী লীগের কাউরে আগুন দিতেছে, বাড়ি আগুন দিতে, ওখানে গিয়ে আওয়ামী লীগকে সেভ করতেছে, আওয়ামী লীগের প্রপার্টি ইয়া করতেছে। উনি জাস্ট এই মেইন এফোর্টটা লাগতে হচ্ছে আওয়ামী লীগের লোকজনকে ইয়া করার জন্য। জুনিয়র লেভেলের তো অফিসারদের ইয়া নাই। আমি আপনাকে বলি যে আপনি তো নিউ ইয়র্কে আছেন। বর্তমানে আমাদের আলগা মোমেন যে আছেন উনি নিউ ইয়র্কে আছেন, চলে আসছেন অনেকদিন পরে আসছেন এবং কিছুদিন আগে একটা প্রাইভেট অনুষ্ঠানে উনি জেনারেল ওয়াকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আরকি বিভিন্ন কথার মাধ্যমে। সো এটা তো আমাদের কাছে ক্লিয়ার ইটস নট, মানে অ্যাকচুয়ালি ৬২৬ এটা একটা ফিকটিশিয়াস নাম্বার। মানে আমার মতে হচ্ছে জাস্ট ফিডিং করছে ওই জায়গায়, বাট অন গ্রাউন্ডে এই সংখ্যাটা অনেক বেশি। এবং এই যে কিছু কিছু লোকজনকে ইভেন আমাদের সেনাবাহিনীর লোক, বিজিবির লোক, তারা ওই বর্ডার পর্যন্ত পার করে দিয়ে আসছে, এয়ারপোর্টে যেতে সাহায্য করেছে। আমি আপনাকে ইয়াতেও বলেছিলাম যে জিয়াউল আহসানকে যখন এয়ারপোর্টে পাঠানো হয়, ইট ইজ এএসইউ, আর্মি সিকিউরিটি ইউনিট এবং ডিজিএফআই দুজনে মিলে ওরা যখন পাঠাচ্ছে এবং যারা অফিসার ওখানে আছেন ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তাকে ছেড়ে দিচ্ছে, তখন আমাকে ফোন করে, আমি তখন লাইভ করি এবং পাশাপাশি যখন তারা সমস্ত অ্যাক্টিভিটিস এটার উপর ইয়া করে এবং তাকে যাইতে দেন। এই জিয়াউল আহসান থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো আছে সবগুলো বিষয়